পাকিস্তানকে এই নিয়ে টোটাল এশিয়া কাপের ফাইনালে ভারত 3-0 হারালো, 3বার হারিয়েছে। তাহলে ব্যাপারটা তো এরকম দাঁড়ায় 3-0, তাই নয় কি? ক্রিকেটীয় দক্ষতায় ভারতের সঙ্গে পাকিস্তানের এই মুহূর্তে পেরে উঠতে গেলে এখনও বেশ কয়েক বছর লাগবে। ক্রিকেটের বাইরে আলোচনা সেটা নিয়ে পাকিস্তান করতেই পারে, কিন্তু আলটিমেটলি ক্রিকেটীয় দক্ষতায় যতই আমাদের বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন অনেকদিন টি-20 খেলে না, কিংবা রোহিত শর্মা না থাকলেও ভারত যে এখনও বিশ্বের যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে এই ইয়ং ছেলেগুলো, সেটা কিন্তু আবার প্রমাণ করলো। 7টা ম্যাচের 7টা ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হলো, এশিয়া কাপের সবচেয়ে শ্রেষ্ঠ দল হিসাবে নিজের নাম প্রতিষ্ঠা করলো। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি বার এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু ভারত। কিংবা লাস্টবারে চ্যাম্পিয়ন ট্রফিটা দেখুন, সেখানেও কিন্তু ভারত সবকটা ম্যাচ জিতেছে। এবং 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপ, সেখানেও সবকটা ম্যাচ জিতেছে। 2023-এর ওয়ার্ল্ড কাপের ওয়ানডে ওডিআই ওয়ার্ল্ড কাপের কথা ধরুন, শুধুমাত্র ফাইনাল বাদ দিলে সবকটা ম্যাচ জিতেছে। টোটাল বৈষয়িক আসর বা বিশ্ব আসরের যে আইসিসি বলুন বা এসিসির যে সমস্ত টুর্নামেন্টগুলো হয়, সেখানে ভারতের এরকম ডমিনেটিং পারফরমেন্স আর কোনো একটা দল রিসেন্ট ইয়ারের মধ্যে আপনি দেখাতে পারবেন না। এই ভারতীয় দলের 3 ব্যাটার যে ধরনের ব্যাটটা করেছে, যে সেন্সিবল ব্যাট করেছে, বিশেষ করে তিলক বর্মা, শিবম দুবে এবং সঞ্জু স্যামসন, তার সত্যিই এক কথায় অনবদ্য। ফাহিম আশরাফ তো প্রথম দুটো উইকেট পাওয়ার পরে যেভাবে সেলিব্রেশনটা করছিলেন, তাতে যেন মনে হচ্ছিল তিনি এশিয়া কাপ জিতে নিয়ে বাড়ি চলে যাচ্ছেন। এবং তার যখন হারভেস্টিংয়ের চোটটা লাগলো কিংবা ক্র্যাম্প হলো, সেই সময়ে তারপরে যখন সঞ্জু স্যামসনকে আউট করছে, তখনও যে ধরনের অঙ্গভঙ্গি করছে, তাতে যেন মনে হচ্ছে যে এশিয়া কাপ নিয়ে বাড়ি চলে গেছে। ভাই, অতটা সহজ নয়। ভারতের এই দলটা নিয়মিত চাপের ম্যাচ খেলে খেলে আইপিএলে তাদের মানসিক সেই লেভেলটাকে না তোমাদের থেকে অনেকটা উপরে নিয়ে গেছে। তাই ওই সব অঙ্গভঙ্গি করে ভারতীয় এই দলকে অতটা প্রেসারে ফেলা যায় না। সেটা কিন্তু আবার প্রমাণ করলো ভারতের এই ছেলেরা। অনেকেই হয়তো ভেবেছিলেন যে দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে বলছি, যে ভারত হয়তো এই প্রেসার সিচুয়েশনে ম্যাচটা হেরে যাবে, কারণ পাওয়ার প্লেতে 3খানা উইকেট পড়ে গেছে। কিন্তু বিশ্বাস করুন, আমার কিন্তু একবারের জন্য মনে হয়নি যে এই ম্যাচটা ভারত হেরে যেতে পারে। হ্যাঁ, আমাদের মিডল অর্ডার পরীক্ষিত ছিল না, আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব সেইভাবে ফর্মের নেই, তার ব্যাটে রান খরা চলছে, কিন্তু তারপরেও বলছি আমার একবারের জন্য দুশ্চিন্তা হয়নি। হ্যাঁ, একটা বিষয় আমার দুশ্চিন্তা ছিল, সেটা হচ্ছে যে হার্দিক পান্ডিয়ার জায়গায় প্লেইং 11-এ রিঙ্কু সিংয়ের আসাটা। এইটা আমার মনে হয়েছিল যে যদি অর্শদীপ সিং আসতো তবে বেটার হতো, কারণ আমাদের ফাস্ট বোলিং বিভাগটা 1.5খানা হয়ে গেছিলো। কিন্তু শিবম দুবে আমাকে যেভাবে ভুল প্রমাণিত করলেন, তার জন্য হ্যাটস অফ। নতুন বল হাতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ইনিংস শুরু করা এবং সেখানে ফার্স্ট ওভারে 4-5 রান দেওয়া এবং টোটাল 2 ওভার মিলিয়ে 12 রান দেওয়া, এটা আনবিলিভেবল। এবং পরে তিলক বর্মার সঙ্গে যে ইনিংসটা তিনি খেলে গেলেন, যে পার্টনারশিপটা করে গেলেন, তার জন্য শিবম দুবের সত্যি কোনো প্রশংসা যথেষ্ট নয়। পাকিস্তানের 2 ওপেনার ফারহান এবং ফখর জামান যখন 84 রানের পার্টনারশিপটা গড়ে দিল, দিয়ে 10 ওভারে যখন তারা প্রথম উইকেটটা পড়ছে 84 রানের মাথায়, তারপরে অনেকেই ভেবে নিয়েছিলেন যে পাকিস্তান আজকে হয়তো 200-র উপরে রান তাড়া করতে হতে পারে ভারতকে। কিন্তু তারপরে 113 রানে যখন সেকেন্ড উইকেটটা পড়লো, তার থেকে 31 রান যোগ হলো, তার মধ্যে টোটাল 8টা উইকেট পড়ে গেল। ফ্লাইট সত্যিই ল্যান্ড করলো। কুলদীপ যাদবের ঘূর্ণির সামনে পাকিস্তানের ব্যাটাররা একদম দাঁড়াতেই পারল না। তার সঙ্গে বুমরার 2টো, অক্ষরের 2টো এবং বরুণ চক্রবর্তীর 2টো ভাইটাল উইকেট। কারণ বরুণ চক্রবর্তী এসে ওই 84 রানের জুটিটা ভাঙলেন। দেখুন, ভারতের এই স্পিন ত্রয়ী, একজন রিস্ট স্পিনার কুলদীপ যাদব, যে এই টোটাল এশিয়া কাপের 17টা উইকেট নিয়েছে এবং টি-20 ওয়ার্ল্ড কাপ যদি ধরেন তবে এত উইকেট কারুর নেই। এবং লাস্ট সেকেন্ড পজিশনে যে আছে সে হচ্ছে শাহিন শাহ আফ্রিদি, তার উইকেট সংখ্যা 10টা, গ্যাপ 7 উইকেটের, জাস্ট একবার ভাবুন। এবং তার সঙ্গে আমাদের বরুণ চক্রবর্তী মিস্ট্রি স্পিনার এবং অক্ষর প্যাটেল বামহাতি। দেখুন, অক্ষর প্যাটেল হচ্ছে এমন একটা বামহাতি বোলার যে বামহাতি ব্যাটসম্যানের সামনে কিন্তু বল করতে ভয় পায় না, উইকেট টু উইকেট বল রাখে। মিডল ওভারের যে এই উইকেট নেওয়ার ক্ষমতা, আমাদের যে এই লাক্সারিয়াস স্পিন অ্যাটাকটা রয়েছে, এটা কিন্তু সত্যি অবর্ণনীয়। আর তার সঙ্গে জসপ্রীত বুমরা আজকে তো দুর্দান্ত ছিলেনই। এবং সেই সঙ্গে আজকে যেটা আমার সব থেকে খুশি দিয়েছে সেটা হচ্ছে ভারতের ফিল্ডিং। রিঙ্কু সিং এবং অন্যদিকে আমাদের তিলক বর্মা ভারতের এই মুহূর্তের সবচেয়ে সেফেস্ট হ্যান্ড। কারণ এদের দুজনের হাতে ক্যাচ গেলে সেই ক্যাচ মিস হয় না। অন্যদিকে সূর্যকুমার যাদব আছেন বা হার্দিক পান্ডিয়া আছেন, যেহেতু আজকে হার্দিক পান্ডিয়া খেলেননি, এই দুজন হচ্ছে মানে রিঙ্কু সিং এবং তিলক বর্মা ভারতের সবচেয়ে সেফ হ্যান্ড। এবং লাস্ট
কুলদীপ যাদব যে ওভারটায় প্রথমে সালমান আগা, তারপরে শাহিন শাহ আফ্রিদি এবং তারপর ফাহিম আশরাফ 3টে উইকেট নিলেন এক ওভারে, এবং সেখানে সঞ্জু স্যামসন যে ক্যাচটা নিলেন, ঠিক আগের একটা ক্যাচ কিন্তু গত ম্যাচে তিনি এরকমভাবে মিস করেছিলেন, কিন্তু আজকে যে ক্যাচটা তিনি নিলেন তা সত্যি অনবদ্য। যাই হোক, পাকিস্তানকে 150-এরও কম রানে আটকে রাখা ভারতীয় বোলিংয়ের ভীষণ একটা বড় কৃতিত্ব দাবি রাখে। আমার তো মনে হচ্ছে যে এই এশিয়া কাপের টুর্নামেন্টে ম্যান অফ দ্য সিরিজ এর অন্যতম দাবিদার এবং কন্টেস্ট অভিষেক শর্মার সঙ্গে যদি কেউ থাকে সে হচ্ছে কুলদীপ যাদব। 17টা উইকেট নিয়েছেন। এবার আসে দ্বিতীয় ইনিংসে, যেখানে পাওয়ার প্লেতে ফাহিম আশরাফ স্লোয়ারের পর স্লোয়ার বল দিয়ে, যেখানে অভিষেক শর্মা টাইমিং করতে না পেরে 5 রানে আউট হয়ে গেল, এবং তারপর সূর্যকুমার যাদবের সেই একই রানের খরা ব্যাটে চলতে থাকলো, আউট হলো, এবং গিল একইভাবে ফাহিম আশরাফের কাছে সেই স্লোয়ার বলে বলটা বুঝতে না পেরে সেখানে আউট হলো। 3টে আউট হয়ে যাওয়ার পরে ভারতের সবচেয়ে কনসিস্টেন্ট, এবং আমি বলবো যে এই ভারতীয় দলে টেকনিক্যালি সাউন্ড যে কথাটা আমরা বলি ব্যাটসম্যানদের ক্ষেত্রে, সেই টেকনিক্যালি সাউন্ডের ব্যাটসম্যান হচ্ছে শুভমন গিলের পরে যদি কেউ সেটা থেকে থাকে তবে সেটা তিলক বর্মা। বিরাট কোহলি অবসর নেওয়ার পরে যে বিষয়টা আমরা সবচেয়ে বেশি আলোচনা করতাম, যে কোন প্লেয়ারটা 20 ওভার পর্যন্ত দাঁড়িয়ে থেকে ম্যাচটা ফিনিশ করে আসতে পারবে, এবং এই ভারতীয় দলে সেটা হচ্ছে দুটো ব্যাটসম্যান, এক হচ্ছে শুভমন গিল এবং 2 হচ্ছে তিলক বর্মা। এই দুজনেরই ক্ষমতা আছে 20 ওভার পর্যন্ত দাঁড়িয়ে থেকে ম্যাচটাকে টেনে নিয়ে যাওয়া কিংবা ম্যাচটা বের করে নিয়ে আসা। সিঙ্গেল ডাবল, কখনো মারার বল পেলে, স্লটে বল পেলে সেটা ছক্কা, বা 4-এর বাউন্ডারির মধ্য দিয়ে সেই রানটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আর এইখানে তিলক বর্মা যে 69 রানের ইনিংসটা খেলে গেলেন আজকে, তার এক কথায় সত্যি অনবদ্য। তবে তিলক বর্মার সঙ্গে এই সময় মিডল অর্ডারে ভারতের সঞ্জু স্যামসন, যার ব্যাটিং অর্ডার নিয়ে সবচেয়ে বেশি পরীক্ষা নিরীক্ষা হয়েছে, সে যে 50 রানের একটা পার্টনারশিপ গড়েছে, এবং পরবর্তীতে শিবম দুবে এসে যে 40 বলে 60 রানের পার্টনারশিপটা গড়ল তিলক বর্মার সঙ্গে, যেখানে দুজনের যোগদান হচ্ছে তিলক বর্মার 25 এবং শিবম দুবের 33। শিবম দুবের এই ব্যাটিংটা কিন্তু ভুললে চলবে না, কারণ হ্যারিস রৌফকে প্রথম 15 ওভারে কিন্তু এরা দুজনেই শুরু করলো, এবং তারপরে যখন একটা আস্কিং রেট বেড়ে যাচ্ছিল সেই সময়ে শিবম দুবের ছক্কাটা মেরে কিন্তু সেই আস্কিং রেটটা কমিয়ে এনে 17 রানে নিয়ে আসলো, 12 বলে 17 রান। তো এইখান থেকে ভারত যে ব্যাটিংটা সেন্সিবল ব্যাটিং, যে আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি যে টি20 ক্রিকেট মানে শুধুমাত্র 4 ছক্কা ধুমধাড়াক্কা বাউন্ডারি মারলাম তা কিন্তু নয়, স্ট্রাইক রোটেট করে সিঙ্গেল নেওয়া কিংবা সিঙ্গেলকে ডবল করা, এই যে বিরাট কোহলির দেখানো এই পথটা, ক্রিকেটের বেসিক যে নিয়মটা, সেটা কিন্তু এই পাকিস্তানের বিরুদ্ধে বা 2016 টি20 বিশ্বকাপে মোহালিতে আমার ইনিংসটার কথা মনে পড়ছে, বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি যেভাবে সিঙ্গেল ডবল নিয়ে ম্যাচটা বের করেছিল তা সত্যিই অনবদ্য। একইভাবে যে কুল এবং কম্পোস্ট মানসিকতা নিয়ে তিলক বর্মা যেভাবে এই ইনিংসটা খেললেন, দেখুন তিলক বর্মা বিরাট কোহলির ওই জায়গাটা পূরণ করতে পারবেন কিনা সেটা ভবিষ্যতের গর্ভে লেখা আছে। বিরাট কোহলির ওই বিশাল বড় ব্যাপ্তির মধ্যে যেতে তিলক বর্মা আদৌ পারবেন কিনা সেটা আমরা কেউ জানি না। কে জানে যে তিলক বর্মা ওই জায়গায় আদৌ পৌঁছতে পারবেন কিনা, কিংবা তিলক বর্মা বিরাট কোহলিকে ছাপিয়েও যাবেন কিনা সেটা আমরা কেউই বলতে পারি না, সেটা আমাদের কাছে অজানা। কিন্তু বিরাট কোহলির দেখানোর যে পথে তিলক বর্মা হাঁটতে শুরু করেছেন, তার জন্য তিলক বর্মার কোনো প্রশংসায় যথেষ্ট নয়। হ্যাটস অফ তিলক বর্মা। তবে আমার মনে হয় যে এই যে ম্যাচটা, যে উত্তেজক ম্যাচের সবথেকে মজার মুহূর্ত যদি আমার কাছে বলেন তবে সেটা হচ্ছে রিঙ্কু সিংয়ের থাকা। গোটা এশিয়া কাপের দলে 7টা ম্যাচে একটা ম্যাচেও নেই, শুধুমাত্র ফিল্ডার হিসেবে মাঠে এসেছে, একটাই বল খেলতে পেয়েছে এবং একটাই বলে 4 মেরে উইনিং শটটা তার ব্যাট থেকে এসেছে। এটাকে গডস প্ল্যানই বলতে হবে। তো এই ম্যাচটা দেখার পরে আপনি কি ভেবেছিলেন যে এই ম্যাচটা ভারত হারতে পারে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই টোটাল ম্যাচটা দেখে আপনার কোথায় কোথায় মনে হয়েছে যে টি20 বিশ্বকাপের আগে আরও কোথায় ভারতকে উন্নতির প্রয়োজন রয়েছে, কিংবা অর্শদীপ সিংয়ের এই দলটায় জায়গা পাওয়া কি সত্যি উচিত কি না উচিত? এবং এই ম্যাচটাতে আমি বলবো যে হার্দিক পান্ডিয়া যে কত বড় একটা ক্লাস প্লেয়ার, কত বড় একটা ভাইটাল প্লেয়ার, সেটা কিন্তু আবার প্রমাণিত হলো গোটা এশিয়া কাপ টুর্নামেন্ট জুড়ে। তবে আমি জানি না এখনও পর্যন্ত ম্যান অফ দ্য ম্যাচ কাকে দিয়েছে, সম্ভবত তিলক বর্মাই পাবে। আর ম্যান অফ দ্য টুর্নামেন্ট অভিষেক শর্মা এবং আপনার কুলদীপ যাদবের মধ্যে যে কোনো একজন হবে। তো আজকে সত্যিই আমাদের খুশির দিন। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুজো খুব ভালোভাবে উপভোগ করুন।
আপনার পরিবারের সঙ্গে, আপনার বন্ধুবান্ধবের সঙ্গে খুব সুন্দরভাবে পূজা কাটান, সেফ থাকুন। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ।